সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে আলোচনার জন্য। আজ আমরা ক্ষুদ্র উদ্যোগ কার্যক্রমের আওতায় রপ্তানিমুখী কুটির শিল্প সম্পর্কে আলোচনা করব। আর এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা আইডিএফের নির্বাহী পরিচালক জনাব জহিরুল আলম এবং আমাদের সাথে আরও রয়েছে ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মহসিন আলী। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী, দেশীয় ঐতিহ্যবাহী নানা ধরনের পণ্য টেকসই দারিদ্র্য বিমোচনে যেমন অবদান রাখছে, ঠিক তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বিদেশের মাটিতে। নানামুখী কর্মসূচির আওতায় পিকেএসএফ বিভিন্ন ধরনের কাজের সুযোগ সৃষ্টি করছে না, সুযোগ সৃষ্টি করতে আন্তর্জাতিক বাজারে ঐতিহ্যবাহী দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে সনের তৈরি বাস্কেট, হুগলা পাতার পণ্য, বাঁশ পাতার তৈরি পাখির বাসা আজ পৌঁছে যাচ্ছে ইউরোপের বাজারে। দর্শক মণ্ডলী, চলুন একটি প্রামাণ্য চিত্রের মাধ্যমে জেনে আসি সেই কাহিনী। আমাদের দেশ থেকে নানা ধরনের পণ্য রপ্তানি হলেও বেশ কিছু অপ্রচলিত কুটির শিল্প পণ্য রপ্তানি হয়ে থাকে। পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা নিয়ে নরসিংদী জেলার বেলাবো থানার গাংকুল গ্রামে নজরুল ইসলাম ভূঁইয়া গড়ে তুলেছেন শতভাগ রপ্তানিমুখী হুগলা পাতার পণ্য তৈরির কুটির শিল্প। প্রথম দিকে তিনি দক্ষ কর্মী সংকটে পড়েন। তখন নিজ গ্রামের দরিদ্র কর্মহীন নারী পুরুষকে প্রশিক্ষণ দিয়ে তার কারখানায় কাজে লাগানো শুরু করেন। অল্প কিছু দিনেই কর্মীরা দক্ষ হয়ে উঠল। তার কারখানায় দৃষ্টিনন্দন হোগলা পাতার ঝুড়ি, ফায়ারউড, ওভাল হোল্ডিং ট্রে সহ নানা পণ্য তৈরি হয়। ওই একটা লোন উঠালাম আমার ওয়াইফে দিয়া, উঠে এখন আমি মোটামুটি ওই ব্যবসার সাথে জড়িত হয়ে মাসে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা সেল করতে পারি। কারিগর দিয়া আমার প্রায় মাসে ওই 20-30 হাজার টাকার মতো থাকে। আমার 2টা ছেলে, একটা মেয়ে, বড় ছেলেটার পরীক্ষা দেওয়াতেছি। আমি যদি আরও বড় ধরনের কোনো একটা ঋণ পাইতাম বা কোনো সহযোগিতা পাইতাম, তাহলে আমি ভবিষ্যতে আরও বড় ধরনের একটু চিন্তা ভাবনা আছে, যাতে আমি নিজে সরাসরি বাইরে মাল সাপ্লাই দিতে পারি। শুধু নরসিংদীতেই নয়, গাজীপুর জেলার জয়দেবপুর থানা গাছা গ্রামের মোহাম্মদ রেজাউল করিমের হোগলা পাতার কুটির শিল্প গড়ে তুলতেও পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে পুঁজি সরবরাহ করছে। এখানে তৈরি হয় নানা আকারের ঝুড়ি, ব্যাগ, লন্ড্রি বাস্কেট, কিচেন বাস্কেট, সিলিন্ডার, মোড়া সহ বিভিন্ন দৃষ্টিনন্দন পণ্য। তাদের প্রস্তুতকৃত পণ্য স্থানীয় এজেন্টের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আরও একটি রপ্তানি পণ্য হল সনের তৈরি বাস্কেট। এই বাস্কেটে প্রায় শতভাগই ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। রপ্তানিমুখী সনের বাস্কেট তৈরি হচ্ছে নীলফামারী জেলার সদর উপজেলার ডুঙ্গিটারি গ্রামের নিভৃত পল্লীতে। এই গ্রামের অতি দরিদ্র অসহায় দুস্থ নারীদেরকে আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে জড়িত করতে পিকেএসএফ এর সহযোগী সংস্থা মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ বা প্রাইমের আওতায় এই গ্রামের কর্মহীন দুস্থ নারীদের সনের বাস্কেট তৈরির প্রশিক্ষণ প্রদান করে। বাস্কেট তৈরির প্রধান উপকরণ শন, পুরানো কাপড়, সুতা ও অন্যান্য উপকরণ স্থানীয় বাস্কেট রপ্তানিকারক প্রতিষ্ঠান সরবরাহ করে। এই বাস্কেটের প্রায় শতভাগই ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। আমাদের গ্রামের মহিলারা অনেক এখানে বাস্কেট তৈরি করে। আমি তো আগে এই কাজ জানতাম না, আইডিআরএস থেকে ট্রেনিং পেয়ে তারপর আমি এই কাজ করি আমার সংসারে উন্নতি হইতেছে। আগে আমি সংসারে কিছু কাজ করতাম না, আমার স্বামী কামাই করতে, এটাই আমরা খাইতাম। এখন আমরা বোনের ট্রেনিং পাওয়ার পর থেকে অনেক উন্নতি হতেছে। যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামেও হস্তশিল্প পণ্য তৈরিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে আসছে পিকেএসএফ। এই গ্রামের প্রায় 200টি পরিবার নারিকেলের দড়ি ও স্থানীয়ভাবে সংগৃহীত বাঁশ দিয়ে নানা আকারের পাখির বাসা তৈরি করছে। এই গ্রামে প্রায় 30 বছর যাবৎ পাখির বাসা তৈরি হচ্ছে ও শুরু থেকেই পিকেএসএফ এর সহযোগী সংস্থা তাদের সহায়তা করে আসছে। 30 বছর আগে পাখির বাসা আসে বিদেশের থেকে। ঢাকার একজন উনি অর্ডার নেয়, ওনার থেকে আমরা অর্ডার পাই, আমরা ক্যাটালগ দিচ্ছি, ক্যাটালগ থেকে কাজ শিখেছি। সেই 30 বছর ধরে আমরা এই পাখির বাসা বানাই যাচ্ছি।
আমরা আরআরএফের থেকে ঋণ নেই এই পাখির বাসা তৈরি করার জন্য। পাখির বাসার যে মালামাল লাগে, পাট, কাঁথা, বাঁশ, এগুলো ঋণ নিয়ে আমরা এগুলো কিনি, অন্য সংস্থা বাসাগুলো তৈরি করি, অন্য সংস্থার কাছে বিক্রি করি এবং আমরা এই বিক্রি করে সংসার চালাই। তারপরে ওই বিক্রি করে আমরা ঋণ পরিশোধ করি। অতি দরিদ্র জনগণের বসবাসকৃত এই গ্রামের মানুষের আয়ের অন্যতম প্রধান উৎসই হল নানা ডিজাইনের পাখির বাসা তৈরি করা। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ একটি প্রতিবেদন দেখলাম যেখানে বিভিন্ন কুটির শিল্প সম্পর্কে বলা হয়েছে। আলোচনার পালা, আলোচনায় প্রথমে মহসিন ভাই আপনাকে, সেটা হচ্ছে যে কুটির শিল্প কি এবং কুটির শিল্পের অবস্থান আমাদের যে বর্তমান শিল্পনীতি রয়েছে সেখানে তার কি অবস্থান রয়েছে? কুটির শিল্পকে বলা হচ্ছে এখন তার বাড়ি বা কারখানা এগুলো বাদ দিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত মূলধন ব্যবহৃত হবে যে শিল্পে, সেটি কুটির শিল্প। মাইক্রো শিল্পে বলতে বোঝানো হচ্ছে, এবং কুটির শিল্পে শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ 10 জন বা কর্মচারীর সংখ্যা। মাইক্রো শিল্পে বলা হচ্ছে 10 থেকে 24 জন, এবং এইখানে মূলধনের পরিমাণ হচ্ছে 5 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত। পরবর্তীতে যে এসএমই নীতিমালা গৃহীত হয়েছে সেটাও এটার আদলে নামেরও পরিবর্তন, কাজের ক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন আছে। কিন্তু কুটির শিল্প বলতে আমরা আগে যেগুলো ভাবতাম যে সে কুটিরে জায়গাতে যা হবে, কুটিরে যা হবে তার থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আপনি যদি একদম শুরুতে দেখেন, আপনার কুটির শিল্প বলতে বেত, বেতের কাজ দিয়ে যেগুলো হতো আর কি, কাঠ, এই সমস্ত জিনিস, হোগলা পাতা, একেবারে যেগুলোর সাথে পরিবেশের কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই, কোনো কিছু নেই, এবং খালি সংগ্রহ করে বানাতো। অর্থের দিকটাও অত প্রকটভাবে দেখা যেত না, যে কারণে 5 লাখ টাকা পর্যন্ত ওইটা ছিল। তার সাথে ধরেন মৃত্তিকা শিল্প, এটারও কিন্তু অনেক বিকাশ লাভ করেছে। আমরা কিন্তু কুটির শিল্পের মধ্যে আমাদের পুরনো শাড়ি, লুঙ্গি, চাদর, এই যেগুলো উৎপাদন হতো, এই বিষয়গুলো। এর সাথে নতুন যুক্ত হয়েছে কি, আজকে শতরঞ্জি তৈরি হচ্ছে, রপ্তানি হচ্ছে, টুপি তৈরি হচ্ছে, রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে, শাড়িও এখন রপ্তানি হচ্ছে, বেনারসি বিশেষ করে। সেই জায়গার থেকে আপনি যদি চলে আসেন, এখনকার এসএমইর মধ্যে কিন্তু খাদ্যপণ্য থেকে শুরু করে প্রচুর জিনিস আছে যেগুলো এখানে তৈরি হয়ে আমাদের দেশের ভিতরেও চাহিদা পূরণ করছে। এর অনেক জিনিসই আবার বাইরেও রপ্তানি হচ্ছে আর কি। আপনি যেগুলো উদাহরণ দিলেন ওগুলো কিন্তু রিয়েল কুটির শিল্প, কিন্তু আপনি যদি এসএমইতে যান ওইগুলোর জায়গা নাই। এখানে নিত্য নতুন অন্যান্য প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেমন শাড়ি, এটা কিন্তু একেবারে কুটির শিল্পর মধ্যে এখন আর নাই। এই শিল্পটা বিকশিত হয়ে এর মধ্যে এখন যন্ত্রপাতি ঢুকেছে, তারপরে তার পণ্যের মোড়ক তৈরি হচ্ছে, বিজ্ঞাপন হচ্ছে। একসময় এগুলো মাইক্রো ইন্ডাস্ট্রি এবং এসএমইতে রূপান্তরিত হবে, হচ্ছে আর কি, অলরেডি হচ্ছে। আপনাদের যে সদস্যগণ যারা এই কুটির শিল্পের সাথে সম্পর্কিত, তাদের যে দ্রব্য, উৎপাদিত দ্রব্য, তারা বাজারটা কোথায়, বাজারজাতকরণটা কোথায় করে? পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করেছি, তারপর চট্টগ্রাম। এখন পার্বত্য চট্টগ্রামে তারা বিশেষ করে তাদের এই যে টেক্সটাইল, লোকাল টেক্সটাইল, এটা আদিকাল থেকে তারা করে আসছে। তা এখন আস্তে আস্তে কিন্তু এটার কিছু কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়েছে এবং লোকাল টেকনোলজি ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন শুধু তারা লোকাল মার্কেট না, কিন্তু এখন সারা দেশ ছাড়িয়ে কিন্তু তারা বাইরেও, কিন্তু ইউরোপও কিন্তু এগুলি এক্সপোর্ট করতেছে। আর এই শহরের মধ্যে আমাদের তারা এই লেদার নিয়েও কিন্তু আমাদের লোকজন কাজ করে, জুতা, চামড়াজাত দ্রব্য, বিশেষ করে স্যান্ডেল, জুতা, এগুলি নিজেরা করে, এবং ওখানে চিটাগাং মার্কেট এবং বাইরের মার্কেটও তারা ওখান থেকে পাঠায়। আরেকটা যেটা যে আমাদের মহসিন ভাই বললেন টুপির কথা, টুপিটা কিন্তু চট্টগ্রামে আমাদের সদস্যরা কিন্তু বেশ তৈরি করছে, এবং এটা ওই যে মিডল ইস্টে বিশেষ করে হজ মৌসুমে যেটা জেনারেল নর্মাল টুপি, ওইটা আরেকটা টুপি দেখবেন একটু কাজ করা, একটু ওমানিয়ান টুপি বলে, এইটাও কিন্তু আমাদের ওখানে আমাদের সদস্যরা কিন্তু বেশ প্রচুর পরিমাণে করে। কিন্তু এটার একটা আছে অলরেডি ইনফর্মাল চ্যানেল, এটা আছে এক্সপোর্ট চ্যানেল কিন্তু আছে, এটা আছে, লোকজন আছে ওখানে, এন্টারপ্রেনার আছে যারা এগুলি কালেক্ট করে, কোয়ালিটি মেনটেন করে, তাদের ওখান থেকে স্পেসিফিকেশন নিয়ে আসে, কোয়ালিটি মেনটেন করে, এবং কোয়ালিটি মেনটেন করে তারা ওই এক্সপোর্ট করে মিডল ইস্টের বাজার।
বাজারে। তো এইটা ছাড়াও কিন্তু কিছু ওই যে এরকম শতরঞ্জির কথা বললেন মহসিন ভাই, এবং আরও কিছু ম্যাট জাতীয় এরকম কিন্তু অনেকগুলো আছে, পোর্সিলিন জাতীয় জিনিস আছে আমাদের ওখানে তারা করে, এগুলিও কিন্তু কিছু কিছু বাইরে এখন এক্সপোর্ট হচ্ছে। কাগজের উপরেও কিন্তু অনেক রকমের জিনিস তারা করতেছে, ফুল করতেছে, বিভিন্ন রকমের জিনিস করতেছে, খেলনা জাতীয়, এগুলো কিন্তু কিছু কিছু বাইরে রপ্তানি হয়। তা আমাদের ওখানে আসলে আমাদের বাংলাদেশি লোকেরা এবং আমাদের যারা মেম্বার আছে এদের কিন্তু প্রচণ্ড রকমের একটা উদ্যোগ আছে, এবং নিজেদের উদ্যোগে তারা অনেক কিছু নিজেরা ইনোভেশন করতে পারে। আমরা তাদেরকে সহযোগিতা করি পুঁজি দিয়ে, এবং যখন যে টেকনোলজি তাদের দরকার, ট্রেনিং দরকার, এটা আমরা পিকেএসএফের সহযোগিতা নিয়ে অনেকগুলো অর্গানাইজ করেছি, যাতে করে কোয়ালিটি তারা মেনটেন করতে পারে, এবং স্পেসিফিকেশন যেটা দেয় এটার উপর ট্রেনিং অর্গানাইজ করা, যাতে করে তারা ঠিকমতো তাদের চাহিদা অনুযায়ী জিনিসগুলো প্রস্তুত করতে পারে। এই ক্ষেত্রে কি আপনাদের ওই কোয়ালিটি কন্ট্রোল অর্থাৎ মান নিয়ন্ত্রণে কোনো ভূমিকা থাকে কিনা? যখন একটা ডিমান্ড থাকে, স্পেসিফিকেশন থাকে, আমরা আমাদের স্টাফদের মাধ্যমে আমরা করি। আর এমনি আমাদের আলাদা একটা ডিপার্টমেন্ট এখন করা হয়েছে, মাইক্রো এন্টারপ্রাইজ ডিপার্টমেন্ট বলি আমরা। ওখানে আমাদের কিন্তু সহকর্মী আছে যারা আমাদের সদস্যদের এই কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, কোয়ালিটি চেক এটাতে সহযোগিতা করে থাকে। অনেক ধন্যবাদ জহির ভাই, আপনাকে বিরতির নিতে হচ্ছে। বিরতির পরে অবশ্যই এগুলো নিয়ে আবার আলোচনা করব। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় হলো, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম বাংলাদেশের কুটির শিল্প প্রসঙ্গে। কুটির শিল্পের যে সংজ্ঞা যেভাবে আপনি আলোচনা করছিলেন, সেখানে 5 লক্ষ টাকা এবং 10 জন লোক ওখানে কর্মসংস্থান সৃষ্টি হতে হবে। অন্যদিকে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের যে মাইক্রো এন্টারপ্রাইজের যে সংখ্যাটা আমরা দেখি, সেখানে 5 থেকে 10 জন কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং 10 লক্ষ টাকা পর্যন্ত ওখানে ইনভেস্ট হতে পারে। তাহলে আমরা এই কুটির শিল্পগুলোও কি মাইক্রো এন্টারপ্রাইজের আওতায় এনে ওইভাবে ট্রিট করছি কিনা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মাইক্রো এন্টারপ্রাইজকে কুটির শিল্প কি আলাদা করছেন কিনা আপনারা, নাকি একইভাবে আপনাদের যে প্রতিষ্ঠান রয়েছে, আপনাদের প্রতিষ্ঠানে এগুলোকে ম্যানেজ করার জন্য আলাদা লোকবল রয়েছে, ঠিক ওইভাবেই কুটির শিল্প মাইক্রো এন্টারপ্রাইজ একইভাবে ব্যবস্থাপনা করা হয়? এবং এর সাথে যোগ করবেন যে আর কি কি কুটির শিল্প আপনাদের প্রতিষ্ঠান করে? 2 রকম ব্যবস্থাপনা। একটা হচ্ছে যে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণকারী যারা আছে তাদের চলমান কার্যক্রমকে পর্যালোচনা করে অর্থায়ন করার সিদ্ধান্ত হলে আমরা অর্থায়ন করি। টাইম টু টাইম আমরা কিছু টেকনিক্যাল সাপোর্ট দিই, কিন্তু এর মধ্যে কেউ কেউ অলরেডি টেকনিক্যালি লিঙ্কেজ, আর কিছু জিনিস আছে যেগুলি আমরা সরাসরি এগুলার আপনার পর্যালোচনা করা, প্রোগ্রাম ডেভেলপমেন্ট, তারপর প্রোগ্রামের ক্ষেত্রে তাদেরকে টেকনিক্যালি সহায়তা করা, ইভেন বাজারজাতকরণ পর্যন্ত সহায়তা করা, এগুলো আমরা করে থাকি। তার একটা আলাদা ইউনিট আছে আমাদের, তার ইউনিটের মাধ্যমে। কিন্তু আমরা চাই তারা নিজ উদ্যোগে যত সফলভাবে এগুলো করতে পারে, এই লিঙ্কেজগুলো এটা করা। আর যে সংজ্ঞা আমি বললাম শিল্পনীতিতে আছে, সময়ের সাথে সাথে কিন্তু সংজ্ঞাটা থাকছে না। এবং যেটা বলেছেন ওটা 2010-এর, কিন্তু পরিবর্তন হয়নি শিল্পনীতির, কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। প্র্যাকটিক্যালি এখনকার বাজারে 5 লক্ষ টাকায় কি কোনো কিছু করা সম্ভব একটা এন্টারপ্রাইজ করতে গেলে? এটা করা। আবার এটাও ঠিক, সকল অংশগ্রহণকারী আমাদের যারা আছে 5 লক্ষ নাও লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে। যেমন আপনি যদি বাঁশ, বেত, কাঠের তৈরি জিনিস করতে যান, তাখানে কিন্তু লাগে না। মাটির তৈরি জিনিস এটা লাগে না। এখানে আমি 2-3টে নতুন প্রোডাক্টের কথা বলবো। তার মধ্যে একটা চলে আসছে, সেটা হচ্ছে যে আপনার পোড়া মাটির তৈরি জিনিস এক্সপোর্ট হচ্ছে আজকাল এগুলা। তারপরে হচ্ছে যে আপনার নকশি কাঁথা, ওয়ালম্যাট, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে ব্যবহারের পাশাপাশি এক্সপোর্ট হচ্ছে। আমি এমনও উদাহরণ দিতে পারে না সাপ্লাই। এমনও জায়গা আছে যেখানে তৈরি কোয়ালিটি জিনিস দিতে পারে না। এটা শুধু আমাদের সংস্থা না, আমাদের সংস্থার বাইরেও এরকম অনেক জিনিস আছে। বিশেষ করে ওই খুলনা সাতক্ষীরা অঞ্চলে অনেক কুটির শিল্প, বিশেষ করে বাগেরহাটে মোংলা বন্দরের ওখানে একটা চার্টস প্রতিষ্ঠান আছে। ওদের সিল্কের কাপড়ের উপরে যেই প্রোডাক্ট করে, ওরা অর্ডার নিয়ে পারে না, ওরা সাপ্লাই দিতে পারে না। এবং এটা স্পেশালি ইউরোপে, ইটালি, স্পেন,
কয়েকটা দেশে বুক অনেকটা নকশি কাঁথার অনেকটা নকশি কাঁথার মতো ওই জিনিসগুলো আর কি, ডিজাইনগুলো এত কোয়ালিটেটিভ জিনিস ওরা সাপ্লাই দিয়ে পারে না। আমি নতুন জিনিস বলবো, এটা আমরা আগে ভাবতামই না, ইমিটেশন এখন একটা কুটির শিল্প। এবং ওয়েবের কর্ম এলাকা মহেশপুর, ঝিনাইদহ কয়েকটা গ্রাম ইমিটেশন শিল্প রেগুলার তৈরি করছে, ইমিটেশন তৈরি করছে। আমরা এটাও জানি না এটা কি শুধু দেশের ভিতরেই থাকে না বাইরেও যায়, শোনা যায় যে বাইরেও যায়। একটা নতুন জিনিস আমাদের ধারণার বাইরে, মানুষের চুল। জি, এটা নিয়ে আমরা এই অনুষ্ঠানে একটি এপিসোড করেছিলাম, তাই না? আমার এলাকায়, ময়মনসিংহ অঞ্চলে এটা খুব প্রসিদ্ধ। আমাদের এলাকায়, আমাদের একেবারে দামোদর উপজেলার মধ্যে একটা গ্রোথ সেন্টারে, কার্পাসডাঙ্গা একটা ইউনিয়ন কেন্দ্রিক বিশাল জায়গা আর কি। এবং এইখানে আমরা আশ্চর্য হয়ে গেছি, প্রথমে আমরা খেয়াল করিনি, আমাদের কাছ থেকে টাকা নিত কাজকর্ম করবে বলে, চুলে বিনিয়োগ করত। সেই চুল ওখানে এত বড় মার্কেট হয়ে গেছে যে আপনার ওই চুলকে কেন্দ্র করে ওখানে শ্যাম্পু, সাবান, তারপরে আরও এই জাতীয় জিনিসের মার্কেট, দোকানপাট হয়ে গেছে কয়েকটা। শুধু ওই চুল পরিষ্কার করা, তাকে গোছানো, তাকে করা, তারপরে তারা আবার তাদের ঢাকায় আছে মূল জায়গা, বিক্রি করার জায়গা, বিক্রি করে না, তারা টাকাও দেয়, তারা গিয়ে নিয়ে আসে আর কি। এবং আমাদের জানা মতে বিদেশে পরচুলা তৈরি করার জন্য র মেটেরিয়ালস হিসেবে এটি ব্যবহৃত হয়। ইট ইজ কস্টলি। আমাদের দেশের যেটা আমি বলবো কিছুটা দুর্বলতার দিক, আমরা ম্যাক্রো ইন্ডাস্ট্রিজের সাথে এগুলোকে লিঙ্ক করতে পারছি না, আমাদের এই লিঙ্কেজটা হচ্ছে না। আমাদের গার্মেন্টসের আজকে ঢাকা শহরে মানুষ তাদের সামাজিক অবস্থান, মানে স্বাস্থ্যগত অবস্থান যে জায়গায় গেছে, আমি ভিয়েতনামের উদাহরণ দিতে পারি। হ্যানয় শহরে কিন্তু কোনো গার্মেন্টস নেই, প্রত্যেকটা ছড়ানো ছিটানো। এবং হাইওয়ের পাশে 2-3টা গ্রামকে কেন্দ্র করে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, মহিলারা আসছে বাসার থেকে, কাজ করছে, চলে যাচ্ছে, আপনার কোনো হ্যাজার্ড নেই। এবং ইন্ডাস্ট্রিয়াল জোন রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তাদের ইন্ডাস্ট্রিয়াল জোন, সেখানে নির্ধারিত অঞ্চলে স্থাপন করতে হয়। এরকম কোনো ক্রাউড নেই বা কোনো সমস্যা নেই। জহির ভাই, আপনার কাছে প্রশ্ন, আপনি বাজার নিয়ে কথা বলছিলেন, তো সেই কোয়ালিটি কন্ট্রোল থেকে আরম্ভ করে, পণ্যের গুণগত মান থেকে আরম্ভ করে, যদি প্রযুক্তির ব্যবহারগুলো বলি, সেক্ষেত্রে প্রতিষ্ঠান আপনারা সহায়তা করে থাকেন কিনা? আইডিএফ এখন কিছু কিছু ট্রেনিং সেন্টার, যেমন কৃষকদের জন্য ফার্মার্স ট্রেনিং সেন্টার, আর এদের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ওখানে বিভিন্ন ট্রেডের উপর আমরা বিশেষ করে টেকনোলজির উপর ট্রেনিংয়ের ব্যবস্থা কিছু কিছু করেছি, ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে। তবে এখানে যেগুলি ম্যানমেড মানুষ, ওগুলির যে কোয়ালিটিটা, এবং এগুলি আন্তর্জাতিক বাজারে এগুলি একটু দাম বেশি, যেগুলি মেশিন মেড এগুলির চেয়ে এগুলি দাম বেশি। এবং সেই হিসাবে আমরা আইডিএফ থেকে আমরা চেষ্টা করছি যাতে করে তাদেরকে সেই টেকনোলজিক্যাল সুবিধা, ট্রেনিংয়ের সুবিধা এবং মার্কেটিংয়ের সুবিধা। আরেকটা যেটা আমরা ওখানে ওই যে কোস্টাল বেল্ট, আমাদের ঝিনুকের বিভিন্ন রকমের অর্নামেন্টস, এটা লোকাল মার্কেট প্লাস কিছু কিছু এখন বাইরেও যাচ্ছে। বিশেষ করে যেমন কুটির শিল্পে যে ডেফিনেশন উনি বললেন এবং আমিও দেখেছি, এটা আসলে ধরেন আগে তো এটা লিমিটেড ছিল এই যে পরিবারের মধ্যে, তারপরে স্থানীয়ভাবে যেটা পাবেন অবসর সময় করতো, এখন তো এটা আর ওইভাবে না, এখন একটা উপার্জনের একটা মাধ্যম হয়ে গেছে। হ্যাঁ, এবং কৃষি পণ্যগুলো এখন এগুলিও এখন পারিবারিকভাবে করলে এটাও অনেকটা কুটির শিল্পের পর্যায়ে চলে আসে, বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে এবং ওগুলি বিক্রি করে এগুলি আমরা করতে পারি। যেমন মশলাটা এটা করা যায়, এই যে আমরা যে একটা ফার্মার্স ট্রেনিং ইনস্টিটিউট করতেছি খাগড়াছড়িতে, এখানে রেসিডেন্সিয়াল হবে, সবগুলি ডেমনস্ট্রেশন প্লট থাকবে। এই যে কয়েক মাস আগে জাপান অ্যাম্বাসেডার গেলেন ওখানে, উনি বললেন যে আমরা এখান থেকে দরকার হলে এই কৃষি পণ্য আমরা আমদানি করব, কিন্তু আমরা এখানে কোয়ালিটি চেকের জন্য একটা টিম থাকবে, তারা যদি সার্টিফাই করে দেন উই ক্যান ইম্পোর্ট ফ্রম বাংলাদেশ, এখান থেকে আমরা নিতে পারি। প্রত্যেকটা এলাকায় তার বৈশিষ্ট্য অনুযায়ী কিছু পণ্য তৈরি হয়, তাহলে এইগুলি কি একটা ম্যাপিং করা দরকার আছে যে কোথায় কোন জিনিস তৈরি হচ্ছে এবং তার কোয়ালিটি কেমন? প্রথমটা হচ্ছে অবশ্যই ম্যাপিং, কোথায় কি তৈরি হচ্ছে, ভালো হচ্ছে, উৎকৃষ্ট মানের পণ্য উৎপাদন হচ্ছে এবং খরচটা কম পড়ছে, এটা যেমন একটা দিক এই ম্যাপিংটা। তার পাশাপাশি এটা ওই যে একটু আগে যে আলোচনাটা হইলো, কন্টিনিউয়াস টেকনিক্যাল সাপোর্ট, ফার্দার ডেভেলপমেন্ট অফ দি প্রোডাক্ট, এইটা। আর তৃতীয় যেটা হচ্ছে যে এই দায়িত্ব পিকেএসএফ নিতে পারে, আমরা যতটুকু আপনাদের সাথে আলোচনায় পেয়েছি, পেস প্রজেক্টের আলোচনায় পেয়েছি,
বিপণন কেন্দ্রীয়ভাবে বিপণন করার জন্য পিকেএসএফ এর পক্ষ থেকে একটা সহায়তা, একটা পদক্ষেপ নিতে হবে। একটা পদক্ষেপ নিতে হবে এবং সেই সহায়তাটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা বিক্রয় কেন্দ্র করা, লোকে জানবে। এবং পিকেএসএফ সেটা করেছে এবং খুব তাড়াতাড়ি আমরা তার প্রতিফলন দেখতে পাবো। এই যে অনেকটা প্রদর্শনী সেন্টার, প্রদর্শনী এবং বিপণন, ওইটা আর কি। ওই রকম একটা জিনিস করলে যত দ্রুত সম্ভব এটা ছড়াবে, বিদেশি ক্রেতারাও এসে এখানে দেখবে এবং তারা ওখান থেকে অর্ডার এখানে দেখবে। দিবে। এটা কখনোই একটা পার্টনারের পক্ষে সম্ভব নয়। ওইটা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মহসিন ভাই আপনাকে, ধন্যবাদ জহুরুল ভাই আপনাকে এই সমৃদ্ধ আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণের জন্য। আপনাকেও ধন্যবাদ এবং শুধু দর্শকদেরও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, দেশের কুটির শিল্পের উন্নয়নে পিকেএসএফ নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে, যা অর্থনৈতিক উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই সকল খাতের রপ্তানি সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য তৈরি করা যেতে পারে বিশাল কর্মসংস্থানের সুযোগ। পিকেএসএফ এবং পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে এই ধরনের উদ্যোগ আগামীতে আরও বেশি সম্প্রসারিত হবে, সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।